জনাব বেলায়েত হোসেন দুলু, সম্মানিত আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর। আপনি 5ই আগস্টের পরবর্তী যে বর্তমান সময়ের একটা প্রেক্ষাপট রাজনীতির, 5ই আগস্টের পূর্বে আরেকটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটটা ছিল নিতান্ত কঠিন পিরিয়ড। আপনি সেই সময়কার সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমান কমিটিতে আপনি আহ্বায়ক হিসেবে আসছেন। আপনি কী ধরনের এই যে কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনায়ক তারেক রহমানের আদর্শ, স্বপ্ন চিন্তাধারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন চিন্তাধারা, এই সবগুলো প্রতিষ্ঠা করবে আশা করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তো সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কমিটি গঠনের ক্ষেত্রে পুরো চট্টগ্রাম মহানগরের আপনি কতটুকু সফল হয়েছেন, এবং আগামীকালকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি কি ধরনের একটা নতুনত্ব সৃষ্টি করবেন এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, আমি সেই বিষয়ে সংগ্রাম টিভির মাধ্যমে আপনার মহানগরের নেতৃবৃন্দর কাছে তুলে ধরতে চাচ্ছি। ধন্যবাদ সংগ্রাম টিভিকে এবং আপনাকে। আপনি জানেন যে চট্টগ্রাম মহানগর প্রায় আমার 35 বছর রাজনীতির জীবন। আমি ছাত্রদলের ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, কলেজের আমি সেক্রেটারি ছিলাম, মহানগরের মেম্বার ছিলাম, মহানগর আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলাম। এরপরে প্রিয় নেতা তারেক রহমান আমি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকাকালীন আমাকে অতিরিক্ত দায়িত্ব চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছিলেন 1918 সালে। তা আমি একমাত্র ব্যক্তি সারা বাংলাদেশে মনে হয় যে দুটা সংগঠন আমি একসাথে প্রায় 3 বছর চালাইছি, জাতীয়বাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 2018 সাল পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করার পরে রাশেদকে সভাপতি করা হয়েছে, আমাকে সেক্রেটারি করা হয়েছিল। সেই কমিটি আমরা 15টি থানার আমরা কমিটি করেছি, আমরা প্রায় 11টি ওয়ার্ডের আমরা কমিটি করেছিলাম। ওই কমিটির নেতৃত্বে আমরা 70 বছর গত শেখ হাসিনার যে শাসন আমল দুঃশাসনের বিরুদ্ধে আমি ছাত্রদলের সেই 13 সাল থেকে ছাত্রদলের পরে স্বেচ্ছাসেবক দল পুরো 70টি বছর আমরা আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়েছি। আপনারা জানেন আমি ব্যক্তিগত জীবনে অনেক লুজার হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনার রাজনৈতিক জীবনে এরকম কঠিন সময় আর কখনো আসেনি। দুটা সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে আমার বিরুদ্ধে প্রায় 100-এর উপরে মামলা, সবার আমি জেলে গিয়েছি। আমার পরিবারের সাথে গত 17 বছর কোনো সম্পর্ক ছিল না, বিচ্ছিন্ন ছিলাম আমরা। আমার নিজের বাসা আমি থাকতে পারি না এখনও, আমার নিজের বাসা আমি এখনও কি অবস্থান করতে পারি নাই, কারণে আমি যেখানে গিয়েছি সেখানে আমার বাচ্চাদের স্কুল করা যায়, সেই জন্য আমি এখনও আমার বাসায় আমি এখনও উঠতে পারিনি। তো সেই দুঃসময় হলো অত্যন্ত দুর্বিষহ অবস্থা ছিল আমাদের। আমরা কোথাও ঠিক মতো দাঁড়াইতে পারতাম না, কোথাও থাকতে পারতাম না, মানুষের ঘরে ঘরে থাকতে হতো। এমনও জায়গায় ছিলাম মশার কামড়ে বস্তুতি পর্যন্ত ছিলাম, বস্তুতি পর্যন্ত খাওয়া দাওয়া করেছি। তো আমাদের সেই সংগ্রামী জীবন ছিল 70 বছর আমরা আন্দোলন সংগ্রাম আমরা নির্যাতিত ছিলাম। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সারা বাংলাদেশে প্রায় আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়েছে, জেলে কেটেছে। তারপর এই সংগ্রামের পরে আপনারা জানেন যে গত জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের মুখ্য ভূমিকা ছিল এবং তারেক রহমান ছিলেন পুরো আন্দোলনের পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী। তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান আমাদেরকে পুরো 16 তারিখ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল কীভাবে আমরা প্রোগ্রামে থাকবো। আপনি জানেন যে আমাদের শুধু সামনের সারি যে নেতাগুলো ছিল আমাদেরকে বলছে তোমরা এখন ব্যানারে যাবে না। আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারির যেসব নেতা কর্মীদেরকে আমরা আন্দোলনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আন্দোলনে ছাত্রদের সাথে মিশে তারা আন্দোলন সংগ্রাম করেছে। 1 তারিখের পরে আমরা ওপেন হয়ে গিয়েছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রথম শহীদ হয়েছে আমাদের ওয়াসিম ছাত্রদলের চট্টগ্রামের প্রথম, সারা বাংলাদেশের প্রথম শহীদ। প্রথম যখন আক্রান্ত হয়েছে সাইদ, কিন্তু সাইদ ওয়াসিমের পরে মারা গিয়েছে, তাই প্রথম শহীদ হয়েছে কে? আমাদের ওয়াসিম। সেই আন্দোলনে আমাদের প্রায় 422 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের আপনার সংগ্রামের বিনিময়ে, আমাদের ত্যাগের বিনিময়ে সেই 5ই আগস্ট গঠিত হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশের রাজনীতি আর আগের রাজনীতি অনেক তফাৎ আছে। এখন যে রাজনীতি আছে গতানুগতিক রাজনীতি আর চলবে না। আমাদের নেতারা বলেছেন তোমরা শুধু গতানুগতিক রাজনীতি চলবে না, রাজনীতি করতে হবে জনগণের জন্য।
জনগণের উপকারিতা, জনগণের যেন আমরা জনগণের মনে করে ঢুকতে পারি, জনগণ যেন আমাদেরকে পছন্দ করে, সেই রাজনীতি আমাদের করতে হবে। আপনারা জানেন যে 5 আগস্টের পরে যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতি আমাদের এত ত্যাগ, আমাদের এত তিতিক্ষা, কিন্তু আমাদের ছাত্র দলের তুলনা কর্মী মারা গিয়েছে, স্বেচ্ছাসেবক দলে মারা গিয়েছে, যুব দলে মারা গিয়েছে, একটি গোষ্ঠী সেই 71 সালে যেরকম আপনার স্বাধীনতাকে একটা গোষ্ঠী তাদের ব্যক্তি মালিকানা নিয়ে গেছিলো, 5 আগস্টের পরও আপনার 5 আগস্টকেও এখন আপনার একটা গোষ্ঠী চাচ্ছে তারাই শুধু অবদান রেখেছে, কিন্তু সেখানে অবদান ছিল আমাদের সবচেয়ে বেশি। এখন যেটা আপনার সাংগঠনিক কথা বলছেন যে সাংগঠনিক ব্যাপার, এখন আমাদের নেতা তারেক রহমান আমাকে মনে করেন 5 আগস্টের পরে আবার আমাকে নতুন করে আহ্বায়ক করে মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। আপনি বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজেও জানি না যে আমাকে আহ্বায়ক করা হয়েছে, আমি রাতের 11টা বাজে শুনছি। তো সেই জন্য আমি আমার নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এই কমিটি হওয়ার পরে আমরা অল্প দিনের মধ্যে বা অল্প কিছু দিনের মধ্যে আমি 15টা থানা কমিটি আমরা করে ফেলেছি এবং আপনার প্রায় 35টার উপর ওয়ার্ড কমিটি করেছি, আর বাকিটা প্রায় 35টা হলে আর প্রায় 48টা হইলে আর 17-18টা কমিটি আছে আমাদের ওয়ার্ড কমিটি। সেই ওয়ার্ড কমিটিগুলো আমরা ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে আমার ওয়ার্ড কমিটিগুলো হয়ে যাবে। তাহলে পুরো সংগঠন একটা সাংগঠনিক স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে গেছে। আর আমাদের নেতা কর্মীদেরকে আমাদের আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে আমরা কোনো কিছু কোথাও যাইলে আমাদের বদনাম হয়ে যায়, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কোথাও কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না এবং জড়িত হবেও না। যারা জড়িত হবে তাদের 1 সেকেন্ডের মধ্যে আমরা বহিষ্কার করে দেবো। জনাব বেলায়েত হোসেন বলে আপনার থেকে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে জাতীয়তাবাদী সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ছাত্রদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, যুব দল বলেন বা অন্যান্য আরও যেই সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, এই অঙ্গ সংগঠনের বা সারা বাংলাদেশের সব লক্ষ লক্ষ নেতাকর্মীরাই কেন্দ্রীয় বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল চালিকা শক্তি আমি মনে করি। আপনি সেই চালিকা শক্তির এই যে মূল উৎসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে? 1 নম্বর, মূল্যায়ন বলতে আমি বোঝাচ্ছি আপনাদের থিমস থিওরিতে তত্ত্ব, এই যে গঠনতন্ত্র মিলিয়ে সব কিছু মিলিয়ে সেখানে একটা কথা বারবার আমি বলি সব জায়গায়, সেটা হচ্ছে 18 কোটি মানুষের জন্য রাজনীতি করতে হবে, 18 কোটি মানুষের মৌলিক বিষয়ে কথা বলতে হবে। আপনার স্বেচ্ছাসেবক দল আগামী নির্বাচনকে সামনে রেখে 18 কোটি মানুষের জন্য কী ধরনের কর্মসূচি, পদক্ষেপ, কী নীতি আদর্শ আপনি প্রয়োগ করবেন, কি ভূমিকা নেবেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, সেই ধরনের একটা মেসেজ এই মিডিয়ার মাধ্যমে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। আপনি জানেন যে আগামী দিনের কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কীভাবে দল পরিচালিত হবে, দল কীভাবে পরিচালিত হবে তার একটা নির্দেশনা আমাদের প্রতি আছে, এবং বাংলাদেশ কীভাবে পরিচালনা করবে জাতীয়বাদী দলের নেতৃত্বে যদি বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে যদি আগামী দিনে যদি ক্ষমতা ইনশাল্লাহ আনে। আপনি জানেন যে আমাদের নেতা তারেক রহমান দেশের জনগণের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 31 দফা কর্মসূচির ভিতরে এমন কোনো কিছু নাই যে নাই। ধরেন সেখানে আপনার আমাদের যে মৌলিক অধিকার 4টা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে আছে, তারপর আমাদের সাংগঠনিক ব্যাপারগুলো আছে এবং জনগণের জনবান্ধব কর্মসূচি 31 দফার মধ্যে আছে। ধরেন ছাত্রদের জন্য আছে, শ্রমিকদের জন্য আছে, আপনার পেশাজীবীদের জন্য আছে। যেমন ধরেন আমি আপনার 2-1টা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের নেতা একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা আপনার ফ্যামিলি কার্ড প্রদান করবেন, সেই ফ্যামিলি কার্ডটা কি, ধরেন আপনার ফ্যামিলিতে আপনারা 5 জন সদস্য আছেন, এই সদস্যদের মধ্যে ফ্যামিলি কার্ডটা কার নামে হবে, সেটা হবে আপনার ওয়াইফের নামে হবে বা আপনার আম্মার নামে হবে, কিন্তু আপনার নামে হবে না। তা আপনার নামে যখন একটা ফ্যামিলি কার্ড হবে, সেই কার্ডের মধ্যে মনে হয় 1 মাসের আপনাদের ভরণ পোষণ বলতে চাল ডাল তেল হইতে শুরু করে 1 মাসে যা যা লাগবে তা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রদান করবেন। এবং আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এত টাকা কোত্থেকে পাবেন। আমরা আমাদের নেতা তারেক রহমানকে প্রশ্ন করেছি, ভাইয়া যে একটা কর্মসূচি করতে গেলে তো অনেক লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার দরকার, তাহলে আপনি কীভাবে সেটা ম্যানেজ করবেন? কেন বলে যে কেন আমার বাংলাদেশে যে লক্ষ লক্ষ দুর্নীতি করে যে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে যাচ্ছে, আমি যদি সেটা রোধ করতে পারি, পাচার যদি আমি রোধ করতে পারি, দেশের অর্থনৈতিক যদি আমি শক্তিশালী করতে পারি, তাহলে সেটা আমার জন্য কিছু কোনো ব্যাপারে না। এবং সেটা করার জন্য আমাদের সুশৃঙ্খল সংগঠন লাগবে
এবং মেধাবীদেরকে সংগঠনে নিয়ে আসতে হবে এবং আমাদের নেতারা যারা হবে তারা হইতে হবে দেশপ্রেমিক, তারা হইতে হবে সংগঠনের জন্য, তারা জনগণের প্রেমিক হইতে হবে, জনগণের হৃদয়ে যেতে হবে, জনগণের মনকে জয় করতে হবে। তাহলে আমরা যদি যারা নেতৃত্বে আছি, আমি যদি সৎ থাকি, আমার নেতা কবিরা যদি সৎ থাকে, তাহলে আমি সেই কর্মসূচি বাস্তবায়ন করা ইনশাল্লাহ কোনো ব্যাপার না। তারপর চিকিৎসার ব্যাপারেও বলেছেন, চিকিৎসা প্রত্যেকটা নাগরিক যেন চিকিৎসার সুবিধা পায় সেটা উনি খেয়াল রাখবেন। তারপর আপনার আমাদের কর্মসূচি আছে যেন আপনার দেখেন অন্যর জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি করে সেই সবার জন্য মোটা চালের ব্যবস্থা করা ন্যূনতম, ঠিক আছে। তারপর বস্ত্রের জন্য মোটা কাপড়, আমরা কাপড় উৎপাদন করা অন্তত সবার জন্য মোটা কাপড়ের জন্য ব্যবস্থা করা যায়, বস্ত্র। তারপর বাসস্থানের জন্য উনি বলেছেন একটা মানুষ যেন গৃহহীন না থাকে, সেটাও কি আপনার 31 দফার মধ্যে আছে। চিকিৎসা, ন্যূনতম চিকিৎসা এবং নিরক্ষরতার অভিশাপ থেকে বাংলাদেশকে আপনার উদ্ধার করার জন্য, ওনার সেখানে কর্মসূচি আছে। মানে প্রত্যেক 31 দফার মধ্যে সব কিছু আছে বাংলাদেশের নাগরিকের জন্য যা যা করা। সাংবিধান আমার নেতা বলেছে এটা একটি সাহসী পদক্ষেপ নিয়েছে, কোনটা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 2 বারের বেশি হইতে পারবে না, সেটা আমরা প্রথম প্রস্তাব দিয়েছি, আমাদের নেতা তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে পরপর 2 বার কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, পরপর 2 বার কেউ আপনার প্রেসিডেন্ট হইতে পারবে না। এবং উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, উচ্চকক্ষ কাদেরকে দিয়ে গঠন করা হবে, যারা পেশাজীবীরা আছে, বিভিন্ন আপনার শিক্ষিত মানুষজন যারা আছে, বিভিন্ন আপনার এক্সপার্ট যারা বিভিন্ন সাইডে যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে উচ্চকক্ষ গঠন করা হবে। সেই উচ্চকক্ষে বাংলাদেশের মেধাবী নেতৃবৃন্দ থাকবে এবং নিম্নকক্ষে জনগণের প্রতিনিধিরা থাকবে। আপনাকে সংক্ষিপ্তভাবে সর্বশেষ আরেকটা প্রশ্ন করি, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কমিটির সাথে আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, এদের মধ্যে কিছু বিভেদ থাকে কিছু কিছু বিষয়ে। তো সেই ক্ষেত্রে আপনার স্বেচ্ছাসেবক দল মূল দলের সাথে বা অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের সাথে কতটুকু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে, সুসম্পর্ক বজায় রেখে আপনার রাজনীতি, আপনাদের স্বেচ্ছাসেবক দলের রাজনীতি অবস্থান করতেছে, সেই বিষয়ে আমাদেরকে একটা জানান। ধন্যবাদ আপনাকে। ধরেন আমি একজন ব্যক্তি, আমার অঙ্গ প্রত্যঙ্গ, বিএনপি হলো আমাদের ফাদার সংগঠন, বিএনপির অঙ্গ হলাম আমরা। মনে করেন আমি যদি ডাইনাত হই যুবদল, বাঁহাত হলো আপনার কি স্বেচ্ছাসেবক দল, এবং মাথা হলো আমাদের কি আপনার ছাত্র দল। আমরা এগুলো আমার এই 3-4 সংগঠন দ্বারাগুলো আছে, আমরা হলাম বিএনপির একটি অঙ্গ সংগঠন, অঙ্গ। তাহলে আমরা বিএনপিকে আপনারা দেখছেন, আমরা গত 17টি বছর আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ সহযোগিতা করে আসছে চট্টগ্রাম মহানগর বিএনপিকে, এবং আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। বর্তমান কমিটি যে এরশাদুল্লাহ এবং নাজির রহমানের নেতৃত্বে যে কমিটি করা হয়েছে, সেই কমিটিকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এটা আমাদের সাংগঠনিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে আমাকে কেউ পছন্দ করবো না করবো, বা আমি কাউকে পছন্দ করতে পারি না করতে পারি, কিন্তু আমার সাংগঠনিক দায়িত্ব হলো আমি আমার ফাদার সংগঠন, আমি বিএনপিকে সহযোগিতা করা, সেটা আমার দায়িত্ব, এটা আমার সাংগঠনিক দায়িত্ব পড়ে, এবং আমরা সেভাবে করে আসছি। আমাদের বিরুদ্ধে আমাদের সংগঠনের মধ্যে কোনো বিরোধ নেই, ইনশাল্লাহ কোনো বিরোধ নেই। ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বুলু, সম্মানিত আহ্বায়ক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। আপনাকে সংগ্রাম টিভি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আপনারা যে সংগ্রাম টিভি আজকে আপনাদের মূল্যবান সময়টুকু যে আমাকে দিয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি যে সংগ্রাম টিভি অলরেডি জনপ্রিয়তা অর্জন করেছেন, আপনারা আরও অনেক জনপ্রিয়তা অর্জন করবেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আপনার পরিবেশন করবেন দেশের গণতন্ত্র উত্তরণের জন্য। আজকে আমরা এখনও সংকট কিন্তু আমাদের এখনও কাটে নাই, আমরা এখনও কিন্তু ভোট আদায় করতে পারি নাই, জনগণ অধিকার আদায় করতে পারি নাই, গণতন্ত্র আমরা আদায় করতে পারি নাই। সেই গণতন্ত্র আদায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্র যেভাবে যেন আমরা সুস্থ নির্বাচন বাংলাদেশের মানুষ যেন পায়, বাংলাদেশের মানুষ যেন সেই সুস্থ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি যেন তারা নির্বাচন করতে পারে, সেই ব্যাপারে সংগ্রাম টিভি আপনারা মুখ্য ভূমিকা রাখবেন, নিরপেক্ষভাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে আবারও ধন্যবাদ।